যখন প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই বিউটি কর্নারের স্বত্বাধিকারী হাজী নুরুল্লাহ মিলু ভাইয়ের তত্ত্বাবধানে অ্যালবামটি বের হলো, অ্যালবামটি মানুষের কাছে খুব জনপ্রিয়তা লাভ করলো। লাভ করার পরে তখন সাউন্ডটেক সঙ্গীত অন্যান্য কোম্পানি টাকার বস্তা নিয়ে আমার বাসায় আসে। মিল্টন ভাইয়ের কাছে বারবার তারা ধর্ণা দিল, মনির খানকে দাও, এত টাকা আমি দিব। তখন অল্প বয়স, টাকার প্রতিও লোক কার না থাকে, ছোট মানুষ, পকেটে তখন 100 টাকায় বড় সম্পদ। যখন লাখ টাকা দেখি, যখন লাখ লাখ টাকা দেখি, তখন তো সে লোক সামলানো মুশকিল। বাবার কাছে ছুটে গেলাম, বাবা অনেক কোম্পানি আমাকে অনেক টাকা দিয়ে কিনতে চায়, কি করবো? না, যে ব্যক্তি তোমাকে আজকে মনির খানে এই জায়গায় আনার জন্য ভূমিকা রেখেছে, সেই নুরুল্লাহ মিলু যে কোম্পানি তোমাকে খরচ করে টাকা দিয়ে আজকে এই ক্যাসেট করার জন্য সুযোগ করে দিয়েছে, সে যদি টাকা নাও দেয় তার কাছে কাজ করতে হবে। এই রাসেল আজকে 22-23টি বছরের সংগঠন পরিচালনা করছে। এই মনির খান সংসদ 7 জন 8 জন 10 জনের শুরু করেছে, আজকে বিস্তার করেছে সারা বাংলাদেশে। একেবারে নিরহংকার এবং মানে দোষণ মুক্ত একটা ছেলে। ওর ভিতরে কোনো রকম কোনো কুবুদ্ধি নাই, কোনো রকম কোনো কুচিন্তা নাই। কারোর সাথে কথা বলতে গেলে আপনারা দেখবেন, যত ছোটই হোক যত বড়ই হোক, এত নমনীয় এবং এত আচরণগত খেয়াল করে কথা বলে যে ওর কাছে অনেক কিছু শেখার আছে। আমি ওকে দেখে অনেক কিছু শিখি। ওদের গায়ে জ্বর আসলে আমি বুঝতে পারি যে আমার কোনো না কোনো ছেলের আজকে শরীর খারাপ। আবার আমার গায়ে জ্বর আসলে ওরা বুঝতে পারে যে আমার গরুর গায়ে আজকে জ্বর আসছে। এরকম একটি সম্পর্ক আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে। আমার জীবনের অসুন্দর জায়গাটাকে কি সুন্দর করে দিয়েছে, আমার সঠিক নির্দেশনা কে দিয়েছে, আমার সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য তার ভূমিকা ছিল। এগুলো তো আমি নিজের জীবন দিয়ে আমি জানি। তাকে আমি সঙ্গীত পিতা বলবো না, আরেকজনকে না বলবো অসন্তুষ্ট হলে আমার কিচ্ছু আসে যায় না। মিল্টন করে আমার সঙ্গীত পিতা। আমার পিতা মরহুম শব্দটি বলতে বুকের ভিতরে সারাক্ষণই কম্পন সৃষ্টি হয়। কখনো ভাবিনি যে বাবাকে মৃত বলে সম্বোধন করতে হবে। গত জানুয়ারি 21 তারিখে পরলোক গমন করেছেন। বাবা যে ঘরে শুয়ে থাকতো, যে খাটে শুয়ে থাকতো, আমি যাওয়ার পরে দেখলাম বাবাকে উঠানে একটা আম গাছ আছে, আম গাছের নিচেই তাকে কাপড় পরা অবস্থায় শুয়ে রাখা হয়েছে। তখনই আমি থমকে গেলাম এই ভেবে, যে মানুষটির হাতে তৈরি এত বড় বিল্ডিং, যে মানুষটির হাতে তৈরি তার 4টি ছেলে 1টি মেয়ে, যে মানুষটি সারা জীবনে সঞ্চয় দিয়ে কিছু করেছেন, তার ঘরে জায়গা হয়ে যায়। আমরা এইভাবে সবাই চলে যাব, পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয়। তবে প্রত্যেকটা মুহূর্তে মানুষের শেখার আছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের। আমার যখন ওই অবস্থা ছিল, কোম্পানিরা যখন টাকার বস্তা নিয়ে পিছনে ছুটছিল না, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, আরে গোলসারি নেন না, ফ্ল্যাট নেন না, তখন আমি নিয়ে দিই। ওই সময় কিন্তু মানুষের নতুন জন্য কিছু শিল্পীরা আছে না, মানে একটা গান হিট হওয়ার পরেই মানে মাটিতে পা পড়ে, অহংকার কাকে বলে, ভক্তদের সাথে বিহেভিয়ার, হ্যাঁ আপনি দেখেছেন, এটা আমি দেখছি। ওইসব শিল্পীরা যেমন একটা হাওয়া হাওয়া গান ছিল, হাওয়া হাওয়া গান সুপার ডুপার ছিল না, এখন আছে, ওটা হাওয়া দিয়ে চলে যায়। তো যারা হিট, ওইসব যারা অহংকার করে, ওরা আজ হিট কাল হিট। মনির টেলিভিশনের বাংলায় তখন দেখা হলো, তখন আমি জড়িয়ে ধরলাম যে তোমার গানটা আমার খুব ভালো লেগেছে, তোমার সাফল্যতা কামনা করছি।
এবং জানি না আমার দোয়া, আমি যেহেতু হাজি মানুষ, সে সময় কাজ করেছিল বলে আজকে অনেক বড় শিল্পী হয়ে গেছে মনির খান। এটা জোরে দাঁড়িয়ে তার জন্য। আজকে মনির খান এই যে এই জায়গায় আসছে, সকলেই দাবি করে, সবাই বলে যে, এবং মনির নিজেও বলে যে আমি সঙ্গীতের পিতা, যদি আমি কোনোদিন ওকে এই কথা বলি না। আমি কোনোদিন বলিনি যে তুমি আমাকে সঙ্গীতের পিতা বলো, অমন বলো, তমন বলো, কোনোদিন বলিনি। আবার কেউ যদি কৃতজ্ঞতা বোধে আমাকে বলে, আমি তো অস্বীকারও করিনি, অসম্মানও করিনি, সমাদর করেছি। মনির খান যে শুধু গানের জন্য, আমার জন্যই মনির খান হয়েছে এই কথা যদি বলেন, তাহলে এটা সর্বৈব ভুল হবে, মিথ্যা হবে। মনিরের যে আল্লাহ প্রদত্ত একটা অসম্ভব সুন্দর কণ্ঠ, যে কণ্ঠের মধ্যে বাঙালিয়ানা আছে, মাটির গন্ধ আছে, বাংলার লোকজ সুর আছে, এই যে কণ্ঠ আল্লাহকে দিয়েছে, এই কণ্ঠ যদি না পেতাম, তাহলে আজকে আমিও মিল্টন খন্দকার হিসেবে অত শক্ত হতে পারতাম কিনা সেটা আমাদের সন্দেহ থেকে যায়। সবাই তো মনির খান হয়নি, সবাই তো রবি চৌধুরী হয়নি, তাই না? সবাই তো রবি চৌধুরী হয়নি, অনেকেরই গান করেছি। আসলে একজন মনির খান, একজন রবি চৌধুরী, একজন ডলি সাধনী, এদের প্রত্যেকেরই কিন্তু আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার ছিল। এই ব্যাপারটি যদি না থাকে, তাহলে আমি মিল্টন খন্দকার কেন বম্বে থেকে রহমানকে আনিয়ে পরে বলে সম্ভব হতো না। তাদের প্রতি আর গানের মানুষকে আল্লাহ তাকেই দেয় যারা সত্যিকার অর্থে গানের মানুষ, এবং বুকের ভিতরে মানুষ না হলে আল্লাহ তাকে কখনো কোনো কিছু দেয় না। সুতরাং একটা শিল্পী তৈরি হতে গেলে ভেতরের মানুষটাকে সুন্দর হতে হয়, এবং সেই অর্থে মনির খান বলেন, রবি চৌধুরী বলেন, বা এখানকার এসএম স্বরূপ বলেন, প্রত্যেকেরই বুকের ভেতরটা ভালো মানুষ বলে আমার মনে হয় আল্লাহ প্রদত্ত সেই কণ্ঠটা আল্লাহ ফেলে দিয়েছে, আল্লাহ উপহার দিয়েছে। মনির খানকে আমরা সবাই ভালোবাসি, মনির খানকে ভালোবাসি বিদায়ী আমরা সবাই মিলে আসি। হ্যাঁ, তারপরে কার কতটুকু অবস্থা, কার কতটুকু অবস্থান আমরা সবাইকে চিনি। অনেক বেশি ভালো লাগে যে আপনারা সবাই এত দূর দূরান্ত থেকে একজন কণ্ঠশিল্পীকে এত মানুষ ভালোবাসেন, এত দূর থেকে আসেন, এত কষ্ট করে নিজের শ্রম এবং নিজের মেধা, নিজের টাকা পয়সা সবকিছু দিয়ে আপনারা আসেন। একদিন আমি এর আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম যে আপনারা সবাই এক রাত আগেই ঢাকা শহরে চলে আসেন। এখানে মঞ্চে যারা আছে সবাইকে অনেক সম্মান করি এবং শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখেই বলছি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সারা বাংলাদেশ থেকে যে আপনারা আসেন, মনির খানকে ভালোবাসেন, একজন শিল্পীকে ভালোবাসেন, এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়। হ্যাঁ, আর আমাদের শিল্পীদের মধ্যে এরকম নাই যে নিজের টাকা খরচ করে সারা বাংলাদেশ থেকে লোকজন এসে একজন শিল্পীর জন্মদিন পালন করে, এটা বিশাল ব্যাপার। এটা মানে আমি যে মুখ দিয়ে বলতেছি, বলায় এটা শেষ হবে না। হ্যাঁ, যাই হোক, সবকিছু মিলে অনেক সুন্দর একটা অনুষ্ঠান। আর আমাদের শিল্পীদের মধ্যে বাংলাদেশে যত শিল্পী আছে তার মধ্যে মনির খান হচ্ছে একজন অন্যতম একজন শিল্পী। শুধু শিল্পী না, তার কাছ থেকে আমি অনেক সময় তার কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, কিভাবে মানুষের সাথে বিনয় করতে হয়, এইগুলো মনির খানের কাছ থেকে আমি শিখি। আমার খুব প্রিয় মানুষ, আমার প্রিয় কণ্ঠশিল্পী। আমি একসময় ওনার গান শুনতাম, গান শুনে আমার একটা অনুপ্রেরণা এসেছে, আমার মনে একটা উৎসাহ এসেছে যে আমি কণ্ঠশিল্পী হব। সে আমার প্রিয় ভাই কণ্ঠশিল্পী মনির খান ভাই এই জন্মদিন উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যারা আছেন সবাইকে আমার সাদর সম্ভাষণ, সবাইকে শুভেচ্ছা, এবং যারা ভক্ত ভাইয়েরা আসছিলেন, মনির খান সংসদ, তাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মনির ভাইয়ের জন্য আমরা সবাই একটা জোরে হাততালি দিই। এই জন্য যে আমি আমার এক ক্লাবে, আমার এলাকায় শাপলা শিল্পী গোষ্ঠী একটা সংগঠন ছিল, আমি গান করি, সকাল রাতে গান করতাম ওখানে বসে। পাশে মনির খান ভাইয়ের
গান ক্যাসেট বাজে তখন তোমার কোনো দোষ নেই। এবং আমার খুব প্রিয় একজন গীতিকার এবং সুরকার রবীন্দ্র ভাই কথা শুনে গানটা বাজছিল, তখন আমি ওই ক্লাবের সকাল এবং রাতে সন্ধ্যার পরে গান করি। অনেকে বলে যে তুমি এখানে বসে গান করলে তো শিল্পী হইতে পারবো না, দেখো মনির ভাই কত জনপ্রিয় গান। এই যে আমার একটা ওনার গান শুনে তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, এই গানটা আমার খুব ভালো লাগতো, আমিও গাইতাম। তো যাই হোক, তখন এই গানের যে অনুপ্রেরণা বা আমার মনে জাগলো, সেই এবং সেই চেষ্টা থেকে আমি ঢাকা চলে আসি এবং ঢাকায় এসে ক্যাসেট করি। তো যাই হোক, এবং প্রথম যে ক্যাসেট আমার 1 ফুটা 20, এই 1 ফুটা 20-এ আমার খুব শ্রদ্ধাভাজন গীতিকার সৌজন্য ফরাজি ভাই মঞ্চ উপবিষ্ট আছেন, ওনার গান দিয়ে শুরু করি। ওনার গান ছিল 2টো গান। তো যাই হোক, আস্তে আস্তে এই মনির ভাইয়ের যে গান শুনে আমার যে একটা চেষ্টা ছিল শিল্পী হওয়ার, আজকে আপনাদের সামনে অনেক গান হয়তো আপনারা জানেন বা আমি দিয়েছি, গান করেছি, আর কতটুকু সামনে যেন গান করতে পারি আপনাদের কাছে সেই দোয়া প্রত্যাশী। আগামীতেও মনির খান সংসদ শুধুমাত্র সাংস্কৃতিক জগতে না, সামাজিক প্রেক্ষাপটে এবং আমরা যারা দুস্থ শিল্পী আছে আমাদের ভিতরে, তাদের দেখে দেখে মনির খান সংসদ তাদের পাশে দাঁড়াবে, আমরা এটা প্রত্যাশা রাখি। এই বাংলা গানের জীবন্ত কিংবদন্তি মনির খান স্যারের জন্মদিনে স্যারকে শুভেচ্ছা জানাই এবং স্যারের দীর্ঘায়ু কামনা করি। স্যারের যে সঙ্গীত আছে, সেই সঙ্গীতের মূর্ছনা যুগ যুগ ধরে বাংলার মাটিতে, বাংলার বাতাসে এটা প্রবাহিত হোক, বাংলার মানুষ যুগ যুগ ধরে ওনার সঙ্গীতের ঝংকার অনুভব করুক, এই কামনা করি। আপনারা যারা মনির খান সংসদ নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই আপনারা সঙ্গীতকে ভালোবাসেন, মনির খানকে ভালোবাসেন। সুতরাং এই ভালোবাসাকে দৃঢ় চিত্তে গ্রহণ করে আপনার সম্মুখের পানে এগিয়ে যান, আমি এই কামনা করি। এবং আপনারা আমার মতো একজন ক্ষুদ্র সঙ্গীত অনুরাগী মানুষকে এখানে আহ্বান জানিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।